কালকে কি হবে, 12 নাম্বারটা শেষ হবে। আজকে 10 তারিখ, তাই তো ভাই? 10। আচ্ছা, তাইলে 10 তারিখে, 10 তারিখে কি শেষ হচ্ছে আজকে? আজকে শেষ হচ্ছে 11 নম্বর, কালকে শেষ হবে 12। তার মানে আর 3 দিন আছে। তার মানে 6টা লেকচার, 12 আর 6 18। দেখুন, ক্যালকুলেশন মিলেই গেছে, 18 নম্বর লেকচারটা শেষ হয়ে যাবে। তারপরে কি আছে, 19, 20, 21, 22 গ্রামারের লেকচার, গ্রামার এবং রাইটিং স্কিল আছে, ঠিক আছে? গ্রামার আর রাইটিং স্কিল আছে। গ্রামার ক্লাস কি? গ্রামার ক্লাস সবাই পারে, এমন বলছি না যে ক্লাস নেওয়া হবে না। গ্রামার ক্লাস সবাই পারে, ঠিক আছে? বা দেখা যাচ্ছে যে অন্য কোনো স্যার যদি নেয় তাও যথেষ্ট, অন্য কোনো স্যার যদি নেয় তাও যথেষ্ট। কিন্তু যদি কোনো কারণে আমি মিস করে ফেলি, ঠিক আছে, বা অসুস্থ হয়ে পড়ি কোনো কারণে, তাইলে কিন্তু এই জিনিসগুলো অন্য স্যার কোনোভাবে কোপ কোপ আপ করতে পারবে না, ঠিক আছে? অন্য স্যার পারবে না বিষয়টা এরকম না, কিন্তু সে যদি শুরু থেকে নিত, সে সেটা আর এক বিষয় হতো। কিন্তু মাঝখান থেকে এসে, একজনের পড়ানোর মাঝখান থেকে এসে, একজনের পড়ানোর মাঝখান থেকে এসে আর একজন যত কি বলে দক্ষ টিচারই হোক না কেন, এই ধরতে কি, ধরতে একটু ঝামেলা হয়, ঠিক আছে? তো প্রত্যেকেই কম বেশি রাজি আছেন, ঠিক আছে? শুধুমাত্র লিমা আর আর একজন, দুইটা পাইছি। একজন স্ট্রংলি ডিসএগ্রি করছেন আর একজন ইনডিরেক্টলি। তানজিলা, আপনার অনুরোধ বুঝতে পারছি, সবগুলো ক্লাসই তো আমি নিতে চাই, আর যদি অসুস্থ হয়ে পড়ি, ঠিক আছে? আমার আবার প্রবলেম হচ্ছে দ্রুত অসুস্থ হয়ে পড়ি, ইমিউনিটি একটু কম হয়তো, ঠিক আছে? দ্রুত অসুস্থ হয়ে পড়ি। আচ্ছা দেখি, তারপরেও কি করা যায়, দেখি। আরে মাউসটা দিয়ে দেন। মাউস, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? আমরা শুরু করি। আমাদের 13 নম্বর প্রশ্ন, ঠিক আছে? 13 নম্বর প্রশ্ন, লেকচার 11, প্রশ্ন নম্বর 13। এই শুনেন, আপনারা তো, আপনাদের প্রতিও খুব আশাবাদী ছিলাম, কারণ আপনারা প্রথম 2 ব্যাচের মতো অত স্টুডেন্ট না হইলেও আপনাদের ব্যাচে মোটামুটি ভালো স্টুডেন্ট আছে। আজকে তো ক্লাসের একদম উপযুক্ত সময়, সবাই এই টাইমটাই সব থেকে বেশি ক্লাস চাই। আপনাদের প্রথম কয়েকদিন উপস্থিতি খুবই ভালো ছিল, এখন তো উপস্থিতি আজকে নাই বললেই চলে। এই ক্লাস ক্লাস কি আর ভালো লাগছে না নাকি? স্যার কি পাল্টাইতে বলবো? স্যার, স্যার কি চেঞ্জ করতে বলবো? ভালো স্যার আনতে বলবো? আজকে একটু কম না, মারাত্মক কম, অন্তত 100 বা 80, 90 জন থাকলেও তো কথা হয়, ঠিক আছে? তাইলে লর্ড বাইরন ইজ আ রেভলিউশনারি পোয়েট অ্যান্ড পোয়েট অফ ফ্রিডম, ঠিক আছে? লর্ড বাইরন কি রিভলিউশনারি পোয়েট? লর্ড বাইরন রিভলিউশনারি পোয়েট, স্যার। জীবনে সমস্যা থাকবে, সমস্যা নিয়েই আগায় যাইতে হবে, ঠিক আছে? সমস্যা নিয়েই কি আগায় যাইতে হবে। বলছেন যে ক্লাস করব কখন? এখন ক্লাস না করার থেকে তো ক্লাস করা ভালো কষ্ট করে, তাই তো? পরে যদি ক্লাস না হয় তখন তো ফাঁপড়েও পড়ে যাইতে পারেন। ডাবল ক্লাস রাতে হলে ভালো হয়, ডাবল ক্লাস রাতে হলে তো রাত 12টা বাজবে।
যদি এই সন্ধ্যা 6টা থেকেও নেওয়া হয় তাও তো রাত 10টা বাজবে। অফিসই তো বন্ধ হয়ে যায় রাত 9টায়। ঠিক আছে। আচ্ছা, সেটা তখন দেখা যাবে, ঠিক আছে, সেটা তখন দেখা যাবে। লর্ড বায়রন, a towering figure, a towering figure in English literature। আচ্ছা, টাওয়ারিং ফিগার কি? টাওয়ারিং ফিগার হচ্ছে প্রমিনেন্ট ফিগার বা গুরুত্বপূর্ণ পার্সন, ঠিক আছে। টাওয়ারিং ফিগার ইন ইংলিশ লিটারেচার ক্যান ইনডিড বি সিন অ্যাজ আ রেভলিউশনারি পোয়েট ইন সেভারেল ওয়েজ। তাহলে আমরা কি দেখলাম? যে লর্ড বায়রন হচ্ছেন ইংরেজি সাহিত্যের কি, যতজন বিখ্যাত কবি আছেন বা প্রমিনেন্ট ফিগার আছেন তাদের মধ্যে অন্যতম। অ্যান্ড ক্যান ইনডিড বি সিন অ্যাজ আ রিভলিউশনারি পোয়েট। এবং প্রকৃতপক্ষে আমরা কি বিভিন্ন ওয়েতে, বিভিন্ন পার্সপেক্টিভ থেকে তাকে কি বলতে পারি? তাইলে তাকে কি বলতে পারি? আমরা বিভিন্ন দিক থেকে রিভলিউশনারি পোয়েট বলতে পারি। হিজ ওয়ার্কস অফেন ক্যারেক্টারাইজড হিজ ওয়ার্ক অফেন ক্যারেক্টারাইজড বাই থিম অফ রিবেলিয়ন, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড রিজেকশন অফ সোসাইটাল নর্ম। তাহলে তার যে সৃষ্টিকর্ম বা সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্মগুলোকে বৈশিষ্ট্যায়িত করা হয় কি দ্বারা? কোন থিম গুলো দ্বারা? থিম অফ রিবেলিয়ন, থিম অফ রিবেলিয়ন অর্থাৎ বিদ্রোহী মনোভাব, ইন্ডিভিজুয়ালিজম, তাই তো, ব্যক্তি স্বাতন্ত্রতা, সমাজের ঊর্ধ্বে গিয়ে ব্যক্তি স্বাতন্ত্রতা, এবং রিজেকশন অফ সোশ্যাল নর্মস, সামাজিক যেসব রীতিনীতি আছে সেই সব রীতিনীতির কি রিজেকশন, বিরোধিতা। তারপরে কি আছে? চ্যালেঞ্জড দ্য কনভেনশন অফ হিজ টাইম অ্যান্ড কন্টিনিউ টু রিজনেট টুডে। অর্থাৎ এই যে তার যে কবিতাগুলো বা তার সৃষ্টিকর্মগুলোকে বৈশিষ্ট্যায়িত করা হচ্ছে যে থিমগুলো দ্বারা, ঠিক আছে। এই থিমগুলো বা তার সাহিত্যকর্মগুলো কি করে? চ্যালেঞ্জ করে। কি চ্যালেঞ্জ করে? তার সমসাময়িক, অফ হিজ টাইম, তার সমসাময়িক যত কনভেনশন, কনভেনশন বা নিয়ম কানুন আছে সেগুলোকে কি করে? সেগুলোকে চ্যালেঞ্জ করে, ঠিক আছে। এবং কি বলছে? কন্টিনিউ টু রিজনেট টুডে, রিজনেট, কন্টিনিউ টু রিজনেট টুডে। এবং এই যে তার যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ভাষা কিন্তু আজও কি হয়? অনুরণিত হয়। নাও লেট আস ডিসকাস লর্ড বায়রন অ্যাজ আ রিভলিউশনারি পোয়েট। তারপরে কি আছে? বায়রন, বায়রন হ্যাড বিন ফ্রম হিজ চাইল্ডহুড, অর্থাৎ বাল্যকাল থেকেই বা শৈশবকাল থেকেই বায়রন হ্যাড বিন আ গ্রেট ফাইটার অ্যান্ড হি স্টুড ভিগোরাসলি এগেনস্ট অল ফর্মস অফ টিরানিস অ্যান্ড অপ্রেশন। তার মানে দেখা যাচ্ছে যে বাল্যকাল থেকেই সে কি ডানপিটে টাইপের, একটু ঘাড় তেরা, তাই তো, যে কোনো কাজে ঘাড় তেরা। বাল্যকাল থেকেই লর্ড বায়রন কে আমরা দেখছি একজন গ্রেট ফাইটার হিসেবে, অ্যান্ড হি স্টুড ভিগোরাসলি এগেনস্ট অল ফর্ম অফ টিরানিস অ্যান্ড অপ্রেশন। এবং সে কি সকল ফর্মস, সকল ফর্মস, কিসের ফর্মস? অত্যাচার, অন্যায়, অবিচার, অত্যাচার, অন্যায়, অবিচার, এই অবিচারের বিরুদ্ধে তিনি কি সাহসিকতার সাথে, সাহসিকতার সাথে কি করেছেন? পাশে দাঁড়িয়েছেন। এই যে সমাজে যাদের উপর অত্যাচার হতো, ঠিক আছে, তিনি কি কঠোর ভাবে তাদের বিরুদ্ধে কি করতেন? দাঁড়ায়ে পড়তেন, ঠিক আছে। কারণ তিনি কি, তিনি ছোটবেলা থেকেই কি ছিলেন? একজন গ্রেট ফাইটার। ছোটবেলা থেকেই ছিলেন গ্রেট ফাইটার। সমাজের অন্যায় অবিচারকে তিনি বরদাস্ত করতেন না, ঠিক আছে। তারপরেও অন্যান্য দিক থেকেও তিনি কি ডান পিটে ছিলেন। সাহিত্যে তার লেখার ক্ষেত্রে তো বটেই, বাস্তব জীবনেও কি ছিলেন? ঘাড় তেরা। লেখালেখির ক্ষেত্রে তো বটেই, বাস্তব জীবনেও ছিলেন ঘাড় তেরা।
ল্যাফক্যাডিও হার্নস, ঠিক আছে, একজন ক্রিটিক্স এর নাম ল্যাফক্যাডিও হার্নস সেজ ফ্রম চাইল্ডহুড From childhood, he had been a fighter and he was not in the least afraid to fight society. অর্থাৎ তার বাল্যকাল থেকেই ল্যাফক্যাডিও হার্ন নামক যে ক্রিটিক্স এর কথা আমরা দেখতে পাচ্ছি, তিনি কি বলছেন যে বাল্যকাল থেকেই কি এই যে লর্ড বায়রন, সে একজন কি সাহসী যোদ্ধা, এবং সে মোটেও এই যে লিস্ট, হি ওয়াজ নট ইন দ্য লিস্ট অ্যাফ্রেড টু ফাইট সোসাইটি, এবং সমাজের এই যে অত্যাচার অবিচারের বিরুদ্ধে তার এই যে ফাইট, এই ফাইট নিয়ে তিনি কখনোই কি না, বিন্দু মাত্রও ভীতু না, ন্যূনতম তিনি কি ভীত না। আচ্ছা দিছে আপনার 10 মিনিট পরে দিন। তারপরে কি দেখছি, one aspect of Byron's revolutionary nature lies in his defiance of traditional poetic forms and style. Traditional poetic form and style. এই যে বায়রনের যে বিদ্রোহী প্রকৃতি, ঠিক আছে, তার এই যে কথায় কথায় বিদ্রোহের স্বভাব, ঠিক আছে, তার এই বিদ্রোহের স্বভাব কি করে, lies in his defiance of traditional poetic forms and style. এই যে প্রথাগত যেসব পোয়েটিক ফর্ম আছে, এবং প্রথাগত বলছি কেন, দেখা যাচ্ছে যে এই যে প্রথাগত বিষয়টা একটু ভেঙে চুরে বলি, নিও ক্লাসিক্যাল এজে যে লেখাগুলো হয়েছে একই ধরনের লেখা হয়েছে, তারপরে তারপরে রোমান্টিক এজে শুরু হয়, রোমান্টিক এজে তো তারা তো 360 ডিগ্রি উল্টা লিখতে শুরু করে নতুন ফর্মে। তো নিও ক্লাসিক্যালে যারা লিখেছে একই রকম লিখে গেছে, রোমান্টিকে যারা লিখেছে তারা রোমান্টিকের মতোই কি একইভাবে লিখে গেছে, এই যে ধারা প্রথা হয়ে গেছে যে এইভাবে লিখেছে এইভাবে লিখে যেতেই হবে। তো তিনি এই জিনিসটার বিরোধিতা করেছেন, ঠিক আছে, তিনি রোমান্টিক পোয়েট ছিলেন কিন্তু অন্যরকম এক রোমান্টিক পোয়েট ছিলেন, ঠিক আছে, তিনিও রোমান্টিকতার অনেক অবজেক্ট নিয়ে লিখে গেছেন, বাট এই যে ধরাবাঁধা যেসব নিয়ম রোমান্টিকতার তিনি এতটা ফলো করেননি। অন্যান্য সব রাইটারদের যে প্রকৃতি নিয়ে, তারপরে হচ্ছে কি বলে বিভিন্ন অবজেক্ট নিয়ে লিখে গেছেন, সাবজেক্টিভিটি বা অন্যান্য যেসব বৈশিষ্ট্য সবগুলোই দেখা যাচ্ছে অন্যান্য পোয়েটসদের মধ্যে একদম পরিপূর্ণ আছে, কিন্তু বায়রনের ক্ষেত্রে সেটা বলা যায় কি একটু ভিন্ন, বায়রন অতটা স্ট্রংলি ফলো করেননি। তারপরে আমরা দেখি বলা হচ্ছে এই যে ট্র্যাডিশনাল পোয়েট্রিক ফর্ম, ঠিক আছে, রোমান্টিকতায় ধরি, রোমান্টিক রাইটার সবাই কিন্তু মোটামুটি একরকম লিখে গেছেন উইথাউট লর্ড বায়রন। তো এই যে বায়রন, বায়রন কি করেছেন, ডিফায়ান্স অর্থাৎ বিরোধিতা করেছেন, ঠিক আছে, বিরোধিতা করেছেন, এই ফর্ম তিনি অতটা স্ট্রংলি ফলো করেননি, এই ট্র্যাডিশনাল পোয়েটিক ফর্ম এবং স্টাইল তিনি কি এতটা ফলো করেননি, সে কারণে বলা হচ্ছে তার রিভলিউশনারি নেচারের, এই যে তার রিভলিউশনারি নেচার, এটা অন্তর্নিহিত কিসের মধ্যে, তার এজের যে প্রথাগত রাইটিং ছিল সেই রাইটিংস এর তিনি ফলো করেননি, বিরোধিতা করেছেন, এটার মধ্যে কি তার বৈশিষ্ট্য লুকায়িত। এই যে তাকে যে রিবেল পোয়েট বলা হচ্ছে বা রিভলিউশনারি পোয়েট বলা হচ্ছে দুই দিক দিয়ে, কিন্তু তার রাইটিংস এর দিক থেকে এবং বাস্তব জীবনেও কি ছিলেন, ঘাড় তেরাই কিন্তু ছিলেন। এবং থাকে না সমাজে কিছু কন্ট্রোভার্সিয়াল পিপল, তাদের মধ্যে একটা ছিল, ঠিক আছে, জায়েদ খানের মতো, জায়েদ খান আর পরিমণির মতো। He rejected the lofty theme. He rejected the lofty theme of romantic poets who preceded him, instead opting for a more direct and sometimes controversial approach. বলা হচ্ছে তিনি কি করেছেন, রিজেক্ট করেছেন লফটি থিম। লফটি থিম কি, লফটি থিম হচ্ছে এই যে লেখনের মধ্যে যে সুউচ্চ বিষয়, ঠিক আছে,
মানে এই যে বম্বাস্টিক বাগাড়ম্বরপূর্ণ যে বিষয়গুলো আছে, ঠিক আছে, লফটি থিম, এই লফটি থিম তিনি কিন্তু লফটি থিম কি তিনি রিজেক্ট করেছেন। এখন বলতে পারেন যে স্যার রোমান্টিক রাইটাররা তো খুব সাধারণ বিষয়ে লিখে গেছেন, আপনি না পড়াইছেন পোয়েট্রির মধ্যে সিম্পল ইন এক্সপ্রেশন, তাইলে এখন আবার বলছেন যে রোমান্টিক পোয়েটদের যে লফটি থিম, বিষয়টা তো স্যার উল্টো হয়ে গেল, বিষয়টা তো কি হলো, উল্টা হয়ে গেল, তাই না? তো এখন বিষয় হচ্ছে এখানে উল্টা হয়নি। লফটি থিম রোমান্টিক রাইটাররা যা লিখেছেন কি সেটা সাধারণ মানুষের জন্য লিখেছেন, কিন্তু যে থিমে লিখেছেন সেই থিমগুলো কি খুবই বাগাড়ম্বরপূর্ণ, যেমন জটিল থিম, যেমন লাভ, ডেথ, নেচার, ঠিক আছে, ফিলোসফিক্যাল থিম। এখানে থিমের কথা বলা হয়েছে যে লফটি থিম। আশা করি বুঝতে পেরেছেন রোমান্টিক রাইটারদের যে লফটি থিম নিয়ে তারা লিখে গেছেন, হাই ইমাজিনেশনের যে বিষয়গুলো, ঠিক আছে, আধ্যাত্মিকতার যে বিষয়গুলো, এই বিষয়গুলোর উপরে তিনি এতটা জোর প্রদান করেননি, রিজেক্ট করেছেন। সেই কারণে বলা হচ্ছে হু প্রেসিডেড হিম। প্রেসিডেন্ট মানে কি, যারা তার পূর্বসূরি ছিল, তার পূর্বসূরি রোমান্টিকরা যেভাবে লিখে গেছেন এই যে লফটি থিম নিয়ে, তিনি কিন্তু এটা ফলো করেননি, রিজেক্ট করছেন। ইনস্টিড অপটিং ফর মোর ডিরেক্ট অ্যান্ড সামটাইম কন্ট্রোভার্সিয়াল অ্যাপ্রোচ, এবং তার পরিবর্তে তিনি কি করেছেন, ডিরেক্ট ডিরেক্ট এক্সপ্রেশন জাতীয়, ঠিক আছে, ডিরেক্টনেস দেখিয়েছেন, এবং মাঝে মাঝে কি কন্ট্রোভার্সিয়াল কন্ট্রোভার্সিয়াল অ্যাপ্রোচ। অর্থাৎ রোমান্টিকদের মতো করে না লেখে রোমান্টিকে যে তিনি এই যে ডিরেক্টনেস দেখিয়েছেন, তারপরে বলা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল অ্যাপ্রোচে লিখেছেন, মাঝে মাঝে তিনি কন্ট্রোভার্সিয়াল অ্যাপ্রোচ ইউজ করেছেন, অর্থাৎ এই যে প্রথাগত যে লিখনি সেই লিখনির বাইরে যে তিনি লিখেছেন, ঠিক আছে, তার নিজের মতো ফর্মে। এই কারণে কি বলা হচ্ছে যে কন্ট্রোভার্সিয়াল অ্যাপ্রোচ, যে সবাই এক পথে চলে তুই অন্য পথে চলিস, ঠিক আছে। এই যে আমারে আমারে আমার ফ্রেন্ডরা কি বলে, আমারে মনে হয় যে তাদের কাছে আমি বিতর্কিত, ঠিক আছে, কেন? দেখা যাচ্ছে যে তারা সবাই একটা জিনিস পছন্দ করে, ওই জিনিসটা আমার পছন্দ না। ভাই একজনের একটা জিনিস পছন্দ নাই হইতে পারে, আমার বলে বলছি না, যে কোনো কারোর ক্ষেত্রে, ঠিক আছে। দেখা যাচ্ছে সবাই মিলে বাইরে এক জায়গায় গেছি, সবাই মিলে বাইরে এক জায়গায় গেছি, সাপোজ রেস্টুরেন্টে। এখন সবাই কি আছে, রেস্টুরেন্টে কি আছে, অনেক রকমের ভর্তা আছে, অনেক রকমের ভর্তা ভাত খাবে, আমি খাবো না, আমি ভর্তা ভাত খাবো না, কেন খাবো না? আমিও ঘাড় তেরা, ঠিকই, আমিও ঘাড় তেরা, আমি খাবো না। কারণ কি? কারণ ভর্তা ভাত খাইতে আসছি, স্পেশাল কোনো আইটেম ট্রাই করবো, কেন? ভর্তা ভাত হোটেলে যে আমার ভর্তা ভাত খাইতে হবে, ঠিক আছে, ভর্তা ভাত তো বাসায় খাইতে পারি, দরকার একটু স্পেশাল করে বানাই নিলাম। তো ভর্তা ভাত খাওয়ার জন্য তো হোটেলে যাওয়ার দরকার নেই, এই যে এরকম কিছু বিষয় আছে, ঠিক আছে। তো সবাই এক পথে, ও আর এক পথে, তো সবাই লিখেছে এক অ্যাপ্রোচে, বায়রনের অ্যাপ্রোচ ছিল আলাদা। বাইরনস ইউজ অফ কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ চলিত ভাষা বা কথ্য ভাষা, and vivid imagery brought a new level of realism to poetry। অর্থাৎ বাইরনের লিখনের মধ্যে যে বিষয়টা দেখা যাচ্ছে ডিরেক্টনেস ছিল, কিছু কন্ট্রোভার্সিয়াল অ্যাপ্রোচ তিনি ইউজ করছেন, তারপরে কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন। কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ কি? চলিত ভাষা বা কথ্য ভাষা, ঠিক আছে, তৎকালীন। তানজিলা ম্যাডামের থেকে আমি আরো ভালো রান্না করি, ম্যাডামের থেকে ম্যাডামের থেকে আমি আরো ভালো রান্না করি, ঠিক আছে। তারপরে ভিভিড ইমাজারি অর্থাৎ তার যে প্রাণবন্ত ইমাজারি ইউজ করতেন, এবং এই যে কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন, ঠিক আছে, এই জিনিসগুলো তাকে কি ব্রট আ নিউ লেভেল অফ রিয়েলিজম। নিউ লেভেল অফ রিয়েলিজম এটা কি, রিয়েলিজমের, তার পোয়েট্রির মধ্যে কি রিয়েলিজমের এক ধরনের জন্ম দিয়েছিল, কিন্তু আমরা দেখছি কি এই যে ঘাটতারা বিষয় পেয়ে গেছি, কারণ এখানে রিয়েলিজমের কথা আসছে, কিন্তু রোমান্টিক পোয়েট্রি কি ইমাজিনেশন। তারপরে ব্রেকিং অ্যাওয়ে
breaking away from the idealized landscape of and character of his contemporaries. breaking away কি মানে ওই প্রথা থেকে, যে প্রথা ওই প্রথা ভেঙে বেরিয়ে আসা, তাই তো? তার মানে তিনি যে নতুন ফর্মে লিখেছেন এবং ব্রেকিং অ্যাওয়ে বেরিয়ে এসেছেন ফ্রম দ্য আইডিয়ালাইজড ল্যান্ডস্কেপ। আইডিয়ালাইজড বলতে কি বোঝানো হচ্ছে? প্রথাগতর সাথে একটু মিল আছে, যে সবাই যে ভঙ্গিমায় লিখে গেছেন, তার মানে কি ওটাই একটা আইডিয়ালাইজড ফর্ম ছিল। ওইটাই একটা আইডিয়ালাইজড ফর্ম ছিল, না হলে তো কেউ এই ফর্মে লিখতো না। সামনের লাইটটা কি বন্ধ করলে অসুবিধা হবে? যে বলছে খোলা দেখা যাচ্ছে, এই দিক দিয়ে যায় নাকি? এই দিক দিয়ে সামনে এখন বলো। আচ্ছা, তারপরে কোথায় ছিলাম? তাহলে আইডিয়ালাইজ ল্যান্ডস্কেপ বলছিলাম, ঠিক আছে? আইডিয়ালাইজ ল্যান্ডস্কেপ বলছিলাম। সামনে লাইট কমাইলে সাড়ে চাঁদ বদনাথ দেখতে পারবেন না, তখন কালো সারে আরো কালো দেখা যাবে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে তার যে রাইটিংস এর ধরন ছিল তার মধ্যে কলিকুয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, এবং কি ছিল, এই যে বিবিটি মেজারের ইউজ ছিল, যা কি তার রাইটিংসে রিয়েলিজমের জন্ম দিত। পরে আবার কি দেখছি, তিনি এই যে তার যে কন্টেম্পোরারিজ বা তার প্রেডিসেসর যারা ছিলেন, তার সমসাময়িক এবং তার পূর্বসূরি, তাদের আইডিয়ালাইজড ফর্মকে তিনি ইউজ করেননি। ওই ফর্ম ভেঙে তিনি কি করেছেন, নিজে নতুন করে তৈরি করেছেন, তাই তো? তারপরে তারপরে কি আছে, ইট ইজ বেটার টু কম্পেয়ার শেলি অ্যান্ড বায়রন, অর্থাৎ শেলি এবং বায়রনের মধ্যে কি তুলনার কথা বলা হচ্ছে। শেলি থট অফ ফিউচার শেলিজ থট অফ ফিউচার অ্যান্ড ওয়াজ ইন্সপায়ার্ড বাই অ্যান আইডিয়াল ফিউচার। ওয়েস্ট উইন্ডে কিন্তু আমরা পড়ে এসেছি শেলির যে চিন্তা চেতনা, ঠিক আছে, ফিউচার সম্পর্কে, বেটার ফিউচার সম্পর্কে, সেটা কিন্তু আমরা খুব ভালো মতোই জানি। এবং সে বেটার ফিউচারের জন্য কি ইন্সপায়ার্ড ছিলেন। আবার বায়রনের বিষয়ে কি বলা হচ্ছে, বায়রন অ্যাটাক দ্য টিরান্টস wherever they existed and pleaded the cause of oppressed humanity। তার মানে এই যে বায়রন আর শেলির মধ্যে তুলনা, কেন তুলনা? কারণ হচ্ছে দুইজনের মধ্যেই কি রিভলিউশনারি এক ধরনের স্পিরিট ছিল, তাই তো? সেই কারণে যখন আপনারা কি বলে, কিছুদিন আগে দেখলাম, মনে হয় কতদিন হবে, 10-15 দিন বা 20 দিন, একটা পরীক্ষায় এসেছে, হয়তো ডাকের কোনো পরীক্ষায়, ঠিক আছে, যে অপশন গুলো দেওয়া রয়েছে, অপশন গুলোর মধ্যে কে রিভলিউশনারি পোয়েট, তার মধ্যে লর্ড বায়রনের নাম নাই, শেলির নাম আছে। লর্ড বায়রনের নাম নাই, শেলির নাম আছে, কোলেরিজের নাম আছে, শেলির নাম আছে। তো ওই অপশন গুলো অনুযায়ী নাম হবে কি, উত্তর হবে হচ্ছে শেলি। কারণ শেলির মধ্যেও কি ছিল, রিভলিউশনারি জিএল ছিল, তাই তো, রিভেল পোয়েট। তাহলে শেলি এবং বায়রনের মধ্যে তুলনা কেন? কারণ তারা দুইজনেই কি রিবেল পোয়েট ছিলেন, এবং তাদের এই যে রিবেলিয়ন বা তাদের এই যে যে মিল রিবেলিয়াসের দিক থেকে, শেলির রিবেলিয়াস কিসের জন্য ছিল, বেটার ফিউচারের জন্য, ঠিক আছে, বেটার ফিউচারের জন্য। যত নেগেটিভ সাইড আছে সেগুলো নিয়ে তিনি কি নিজেও কাজ করতে চেয়েছেন, এবং অনেকে কি উদাত্ত আহ্বান জানিয়েছেন। এবং বায়রন কি বলছেন, বায়রনের বিষয় ছিল ডিরেক্ট অ্যাটাক। কারণ যেখানেই তিনি কি অত্যাচারী শাসক গোষ্ঠী দেখতেন, ঠিক আছে, সে যেখানেই হোক, সেখানেই তিনি কি করতেন, সেখানেই তিনি তার লিখনী তুলে ধরতেন, এবং পারলে মানুষদের কি করতেন, রিভোল্টের জন্য উদ্বুদ্ধ করতেন।
and pleaded the cause of oppressed humanity. Pleaded, ঠিক আছে, সমর্থন করতেন the cause of oppressed humanity, এই যে যারা অত্যাচারিত মানুষ আছে, যারা অত্যাচার সহ্য করছে, ঠিক আছে, যারা অত্যাচার সহ্য করছে তাদের প্রতি কি সমর্থন দিতেন। He wished to slay men, to revolt, to make them rid of their monarch, and made the world free for free persons. আচ্ছা, তিনি কি করতেন, এই যে একটু আগে যে কথাটা বললাম, he wished to slay men, to revolt, to make them rid of their monarch, অর্থাৎ যেখানে কি অত্যাচারী রাজা ছিল, যেখানে অত্যাচার দেখতো, যেখানে তিনি কি অত্যাচার দেখতেন, যে এই রাজ্যের আন্ডারে প্রজাদের অত্যাচার করা হচ্ছে, ঠিক আছে, ওই মানুষদের বা যে কোনো মানুষরা যারা অত্যাচারিত হতো তাদেরকে কি তিনি রিভোল্টের জন্য আহ্বান জানাইতেন, রিভোল্ট করার জন্য উস্কাইতেন। এমন না যে বিষয়টা খারাপ ছিল, কারণ তারা অত্যাচারিত হচ্ছে দিনের পর দিন, তো তাদের তো অবশ্যই রিভোল্ট করা উচিত, তাই তো, বিদ্রোহ করা উচিত, যাতে তারা কি করতে পারেন, তাদের যে মোনাক, ঠিক আছে, অর্থাৎ শাসক গোষ্ঠী থেকে তারা মুক্ত হতে পারেন, এবং মেড দ্য ওয়ার্ল্ড ফ্রি ফর ফ্রি পারসন, ওই কথা একই, তারা যাতে মুক্ত হতে পারে, ঠিক আছে। তারপর কি বলা হচ্ছে, ফার্দার মোর বাইরনস পার্সোনাল লাইফ অ্যান্ড বিলিফ রিফ্লেক্টেড a spirit of rebellion against the societal norms of his era, অর্থাৎ বাইরনের যে পার্সোনাল লাইফ এবং কি বলে, বাইরনস পার্সোনাল লাইফ অ্যান্ড বিলিভ, তার ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিগত ধারণা প্রতিফলিত করতো, ঠিক আছে, রিফ্লেক্টেড আই স্পিরিট অফ রিবেল এগেনস্ট দ্য সোসাইটাল নর্মস অফ হিজ এরা, অর্থাৎ তার কন্টেম্পোরারি সোসাইটির সম্পর্কে তার যে রিবেলিয়াস অ্যাটিটিউড, সেটা কি প্রতিফলিত হতো। হি ওয়াজ নোন ফর হিজ স্ক্যান্ডালাস অ্যাফেয়ার্স, turbulent relationship and adventurous spirit. আচ্ছা, বলছিলাম যে সে বাস্তব জীবনেও কি একটু অন্যরকম মানুষ ছিল। তো হি ওয়াজ নোন ফর হিজ স্ক্যান্ডালাস অ্যাফেয়ার, অর্থাৎ তার জীবনে কিছু কলঙ্কপূর্ণ বিষয় আছে, ঠিক আছে, নেতিবাচক কিছু দিক আছে, সেই দিকগুলোর কারণে তিনি কি সুপরিচিত বা কুপরিচিত, যে এটাই বলি, আলোচিত, সমালোচিত, হ্যাঁ। তারপরে বলছে টার্বিউলেন্ট রিলেশনশিপ, অর্থাৎ দাঙ্গা বা কলহপূর্ণ সম্পর্ক, এবং অ্যাডভেঞ্চারাস স্পিরিট, এই যে রিবেল করে, তাই তো, অ্যাডভেঞ্চারাস স্পিরিট, এর কারণেও কি কি পরিচিত। অল অফ হুইচ, অর্থাৎ এই যে স্ক্যান্ডালাস অ্যাফেয়ার, তারপরে টার্বিউলেন্ট রিলেশনশিপ, অ্যাডভেঞ্চারাস স্পিরিট, অল অফ হুইচ চ্যালেঞ্জ দ্য স্ট্রিক্ট মোরাল কোডস অফ দ্য টাইম, এবং এই সবগুলো বিষয়বস্তুই কি তার সময়ের যে কি বলে নীতি নৈতিকতার যে মানদণ্ড, সেই মানদণ্ডকে কি করে, চ্যালেঞ্জ করে। কারণ এই যে স্ক্যান্ডালাস অ্যাফেয়ার, কারণ কি বলবো, ব্যক্তিগত জীবনে তার কিন্তু মানে যতটুকু মানে পাওয়া যায় আর কি, ঠিক আছে, এখন ইতিহাস তো বিকৃত হইতেও পারে, বাট যতটুকু পাওয়া যায় তার কিন্তু স্বভাব চরিত্র কিন্তু মানে একটু ঝামেলা ছিল, ঠিক আছে, ক্যারেক্টারে একটু ঝামেলা ছিল। তারপরে ওই যে তার আত্মীয়দের সাথে যে রিলেশনশিপের প্রবলেম, তারপরে যে তার অ্যাডভেঞ্চারাস স্পিরিট, ঠিক আছে, অ্যাডভেঞ্চারাস স্পিরিট, এইগুলো কি, এগুলো সমাজের যে স্ট্রিক্ট মোরাল কোডস আছে সেগুলোকে চ্যালেঞ্জ করতো। Byron's willingness to openly discuss topics such as sexuality, politics,
and religion in his poetry was groundbreaking and often sparked controversy. তাহলে কেন কেন এই যে স্ট্রিক্ট মোরাল কোডস কে কি চ্যালেঞ্জ করা হতো, ঠিক আছে? আচ্ছা, এই যে সেক্সুয়ালিটি, দেখুন যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, সেক্সুয়ালিটি, পলিটিক্স এবং রিলিজিয়ন, মানে মাত্রা অতিরিক্ত কি সেনসিটিভ ইস্যু। সেনসিটিভ ইস্যু আপনি বাংলাদেশের প্রেক্ষাপট থেকেই চিন্তা করেন, ঠিক আছে? যে দেশের প্রেক্ষাপটেই চিন্তা করেন না কেন, কোনো না কোনো বিষয় তো আসবে, ঠিক আছে? কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট থেকে চিন্তা করেন, এই যে পলিটিক্স, এই বিষয়কে আপনি মন খুলে যা খুশি তা বলতে পারবেন? বিশেষ করে সরকার দলের পক্ষে আছে? আপনার কলমে জোর, মুখে জোর বা কলমে জোর আছে? নাই, পারবেন না। রিলিজিয়ন, রিলিজিয়ন, এই যে আমরা তো ধর্মপ্রাণ মানুষ, ঠিক আছে? আমরা ধর্মপ্রাণ মানুষ, যে কোনো ভাবেই বলি না কেন, হিন্দু হোক আর মুসলিম হোক বা যাই বলি, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, পালন করুক আর না করুক, ঠিক আছে? একটা খারাপ কথা যদি কারোর মুখ থেকে বের হয়, তারে মারতে পারলে কিন্তু ছাড়বে না, ঠিক আছে? তারপরে কি আছে, এই যে সেক্সুয়ালিটি, তো সেক্সুয়ালিটি আমাদের সমাজে এখনো তো একটা ট্যাবু, ঠিক আছে? আর ট্যাবু হয়েই থাকা উচিত, ঠিক আছে? মানে অনেক কিছু আছে জানা শোনার দরকার, তারপরেও যে পরিমাণে এটি লাগামহীন ভাবে বেড়ে চলছে, ঠিক আছে? এই যে বিষয়গুলো কিন্তু খোলামেলা আলোচনা করার মতো পরিবেশ কিন্তু সবসময় থাকে না, বিশেষ করে যখন কিনা মানে মোনার্ক শাসিত সমাজ থাকে। তো ওই সময়েও কিন্তু তিনি এই বিষয়গুলো নিয়ে লিখেছেন। তার মানে কতটা ঘাত তেরা লোক, কন্ট্রোভার্সিয়াল লোক তিনি, কতটা কি বলা চলে, এই যে দুঃসাহসিক লোক, ঠিক আছে? কতটা দুঃসাহসিক লোক, মনে হয় আলেকজান্ডারের গোষ্ঠীর কেউ হয়তো। এই জন্য বলছে যে এই টপিক গুলো নিয়ে লিখছে, তার পোয়েট্রিতে ওয়াজ গ্রাউন্ড ব্রেকিং। গ্রাউন্ড ব্রেকিং কি, যুগান্ত সৃষ্টিকারী, অ্যান্ড অফেন স্পার্ক কন্ট্রোভার্সি, এবং এগুলো সবসময় কি কন্ট্রোভার্সির জন্ম দিত। পলিটিক্যালি, Byron was deeply engaged in the revolutionary movement of his time, particularly the Greek War of Independence. অর্থাৎ রাজনৈতিক, এবার রাজনৈতিক ভাবে দেখাচ্ছি, অর্থাৎ এটাও তার ব্যক্তিগত জীবনেরই একটা পর্যায়, ঠিক আছে? তাহলে পলিটিক্যালি সে কি ছিল, এনগেজ ছিল হচ্ছে বিভিন্ন যে রিভলিউশনারি মুভমেন্ট, যে আন্দোলনগুলো, ঠিক আছে? যে রিভলিউশনারি মুভমেন্ট, সেগুলোর সাথে তিনি কি ছিলেন, সেগুলোর সাথে তিনি কি বলে জড়িত ছিলেন। তারপরে কি বলা হচ্ছে, পার্টিকুলারলি গ্রিক ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, গ্রিক ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ গ্রিসের স্বাধীনতা যুদ্ধের সাথে তিনি জড়িত ছিলেন। হি ফেমাসলি ট্রাভেল টু গ্রিস টু জয়েন দ্য ফাইট ফর গ্রিক ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য অটোমান এম্পায়ার, অ্যান্ড his passionate support for the Greek cause to inspired many of his most famous works. এখানে বলা হচ্ছে যে তিনি গ্রিসের সার কথা, এই যে তিনি কিন্তু গ্রিসের স্বাধীনতা যুদ্ধে কি অংশগ্রহণ করেছেন, গ্রিসের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। হুম, এবং এই কারণেই কিন্তু, এই কারণেই গ্রিসের যারা লোকজন আছেন বা গ্রিক পিপল, তারা কিন্তু তাকে কি ন্যাশনাল হিরো মনে করে, ন্যাশনাল হিরো অফ গ্রিস, ন্যাশনাল হিরো অফ গ্রিস বলে আখ্যায়িত করেছিলেন। তিনি কিন্তু গ্রিসের না, তিনি কিন্তু গ্রিসের বাসিন্দা না, তারপরেও তিনি কি গ্রিসের হয়ে যুদ্ধ করেছেন, এবং সেজন্য তাকে কি ন্যাশনাল হিরো অফ গ্রিস বলা হয়। এবং তার লেখনীর মধ্যেও কিন্তু কি আছে, এই যে চাইল্ড হ্যারল্ড পিলগ্রিমেজ অ্যান্ড দ্য জিয়াউর, এই দুইটা রাইটিংস এর মধ্যেও প্যারার শুরুতে কোনো চিহ্ন দিবেন, সময় পাইলে দিয়েন, সময় পাইলে দিয়েন, ঠিক আছে? সময় পাইলে এই যে এই চিহ্নটা দিতে পারেন, তাছাড়া আর হাতে করে আর কি চিহ্ন দিবেন? আর যদি স্টার দিতে চান, যা মনে চাই শর্ট টার্মের মধ্যে।
তারপরে কি আছে, মোর ওভার Byron's portrayal of complex and morally ambiguous characters such as the Byronic hero revolutionized the way readers view protagonists in literature. অর্থাৎ বাইরনের যে হিরো, ঠিক আছে, বাইরনের রাইটিংস এর মধ্যে যে নতুন ফর্মের হিরো দেখানো হয়েছে সেই হিরোদের কিন্তু কি বলা হয়, বাইরনিক হিরো, ঠিক আছে। এবং এই হিরোদের ক্যারেক্টার কি ছিল, কমপ্লেক্স ছিল এবং মোরালি অ্যাম্বিগুয়াস ক্যারেক্টার। মোরালি আমি দিয়েছি, এটা তো কি বলে কম্পিউটারে দেয়া, এই ফ্রন্ট তো আপনি করতে পারবেন না, এই ফ্রন্ট তো আপনি করতে পারবেন না, ঠিক আছে। সবার কমেন্ট দেখা যায় কেন, কেন কমেন্ট দেখা গেলে কি প্রবলেম? আচ্ছা তাইলে যেটা বলছিলাম, যে এই যে বাইরনের যে বাইরনিক হিরো যারা কি কি বলে মোরালি অ্যাম্বিগুয়াস বা নৈতিকভাবে সন্দেহজনক, ঠিক আছে, তাদের নৈতিকতা প্রশ্নবিদ্ধ এমন ক্যারেক্টার, বাইরনের যে চরিত্র তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকতো, ঠিক আছে। এবং বলা হচ্ছে এই যে কমপ্লেক্স ক্যারেক্টার গুলো রিভলিউশনাইজ দ্য ওয়ে রিডার্স ভিউড প্রোটাগনিস্ট ইন লিটারেচার। These characters often defied societal expectations and wrestle with internal conflicts, challenging the idea of flawless hero prevalent in the earlier literature. একটু দুই একটা প্যারা আগের সাথে, একটু দুই একটা প্যারা আগের সাথে কানেক্ট করি। সেটা হচ্ছে একটু আগে আমরা বলছিলাম না যে প্রথাগত রাইটিংস এর বাইরে এসে তিনি লিখেছেন, তো এই যে তার প্রথাগত রাইটিংস এর বাইরে এসে লেখা, তাই তো। তাহলে এই যে তার যে নতুন ক্যারেক্টার বাইরনিক হিরো, এই বাইরনিক হিরো কিন্তু কি কি বলে, বাইরনিক হিরো কিন্তু এই যে প্রিভ্যালেন্ট, অর্থাৎ ওই সময়ে প্রিভ্যালেন্ট মানে কি বিদ্যমান, ওই সময়ে যে বিদ্যমান লিটারেচারে ওই সময়ে যে বিদ্যমান যে হিরো গুলো ছিল তাদের থেকে আলাদা। কারণ ওই সময় রাইটিংস গুলো যেমন ট্র্যাডিশনাল ছিল, প্রথাগত ছিল, সবার রাইটিংস প্রায় একই রকমের ছিল, একই বৈশিষ্ট্যের মধ্যে, তাদের কি হিরো গুলাও কিন্তু একই রকম ছিল, হিরোও কিন্তু একই রকম ছিল, ঠিক আছে। তো ওই চিন্তাধারার বাইরে এসে এই যে ফ্ললেস হিরো, ঠিক আছে, তাদের হিরো কেমন ছিল, আগেকার যা হিরো ছিল তারা কি ছিল, ফ্ললেস, নিখুঁত। কিন্তু বাইরনের যে হিরো সে কি নিখুঁত ছিল? নিখুঁত থাকলে কি মোরালি অ্যাম্বিগুয়াস হয়, সন্দেহজনক হয়, তাহলে তো তার কোনো দোষ থাকবে না, তাই তো, দোষ গুণ থাকবে না। তাহলে এই ফ্ললেস হিরোর থিওরিটাই কি পাল্টে দিয়েছে হচ্ছে বাইরনিক হিরো বা লর্ড বাইরন নিজে। বাইরনিক হিরো গুলো কেমন হতো, মোরালি অ্যাম্বিগিউয়াস, তার মানে তাদের মধ্যে খুঁত থাকতো, তাই তো। এবং এইসব হিরো গুলো কি করতো, এই যে সোশ্যাল এক্সপেকটেশন, সোসাইটাল যে এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশন বর্ধিত হতো এবং রেসেল উইথ ইন্টারনাল কনফ্লিক্ট, এবং ইন্টারনাল কনফ্লিক্টের সাথে সর্বদাই কি লড়াই করতো। কনক্লুশন আপনারা বাসায় খেয়ে নিবেন, ঠিক আছে। রাজশাহী আর সাতক্ষীরার আম খাইতে ইচ্ছা করে, গরিব মানুষ, টাকা পয়সা নেই, কিনতেও পারি না, কেউ পাঠায়ও না। 14 নম্বরে কি আছে, 14 নম্বরে আছে প্যাসেজ টু ইন্ডিয়া থেকে, ঠিক আছে, 2010-19 দুইবার এসেছে। প্যাসেজ টু প্যাসেজ টু ইন্ডিয়া থেকে, প্যাসেজ টু ইন্ডিয়া থেকে আমরা পড়বো হচ্ছে কি, এই যে কি বলে রেশিয়াল টেনশন, রেশিয়াল টেনশন, রেশিয়াল টেনশন। রেশিয়াল টেনশন কি, সহজ কথায় ক্লাশ অফ টু কালচার, অর্থাৎ দুইটা যে কালচার, ব্রিটিশ কালচার আর ইন্ডিয়ান কালচার, এই কালচারের মধ্যে যে ঝামেলা, ক্লাশ, সংঘর্ষ,
কোনটা? বাইরনিক। বাইরনিকটা একটু হার্ড, যেটা হার্ড সেটা তো হার্ড তো লাগবেই, ঠিক আছে। ওইটা তো আর কোনো লিটারেচারের কাহিনী না, ওইটা তো লিটারেচারের কোনো কাহিনী না, এটা তো হার্ড তো লাগবেই। আমি না, তাইলে রেশিয়াল টেনশন অর্থাৎ যে কি বলে জাতিবিদ্বেষ বা কালচারাল যে প্রবলেম, কালচারাল ক্লাশ, ঠিক আছে, কালচার এবং এই যে রেশিয়াল যে ক্লাশ, সেই ক্লাশ নিয়ে কিন্তু আমাদের এই প্রশ্নের আলোচনা। তাহলে দেখি, এ প্যাসেজ টু ইন্ডিয়া বাই E.M. ফস্টার, ঠিক আছে, ফরস্টার। অনেক জায়গায় কিন্তু কি দিয়া থাকে, FOSTER, ফস্টার, কিন্তু এটা কিন্তু ভুল হবে, কি ফরস্টার। একটা আর আছে, ঠিক আছে, কি আছে, আর আছে, আর। A Passage to India by E.M. Forster indeed delves into the clash of cultures primarily between the British colonizers and Indian natives, set against the backdrop of British India in early 20th century. তাহলে এই যে এ প্যাসেজ টু ইন্ডিয়া, E.M. ফস্টারের, এডওয়ার্ড মর্গান ফস্টারের যে প্যাসেজ টু ইন্ডিয়া, এটা কি করে, এটা অনুসন্ধান করে, কি অনুসন্ধান করে, ক্লাশ অফ টু কালচার্স। খুব সহজ কথায়, ক্লাশ অফ টু কালচার্স, একটা ব্রিটিশ কালচার, একটা কি ইন্ডিয়ান কালচার। প্রাইমারিলি, প্রাইমারিলি কি বলছে, বিটুইন দ্য ব্রিটিশ কলোনাইজার্স, অর্থাৎ তৎকালীন সময়ে ওই যে কি বলছে, আর্লি 20th সেঞ্চুরি, ঠিক আছে, আর্লি 20th সেঞ্চুরির সময় এই যে যারা ব্রিটিশ কলোনাইজার ছিল, উপনিবেশিক যারা ছিল, তাদের সাথে এই যে উপমহাদেশীয় যারা ইন্ডিয়ান নেটিভ ছিলেন, তাদের সাংস্কৃতিগত যে পার্থক্য, এই দুইটার মধ্যে, এই দুইটা বিষয়ের বস্তুর মধ্যে যে ক্লাশ, সেটাই কি, এই ক্লাসেরই খোঁজ করেছেন হচ্ছে ইয়ে ফস্টার্স। তারপরে বলা হচ্ছে যে এই যে লিখনি, এ প্যাসেজ টু ইন্ডিয়া, এ প্যাসেজ টু ইন্ডিয়া, আগে আমি মনে করতাম, যখন আমরা এটা পড়িনি, আমি মনে করতাম এই প্যাসেজ টু ইন্ডিয়া হচ্ছে একটা কি বলে, এসে টেসে এরকম জাতীয় কিছু হবে, নাম দেখে, এর নাম দেখে মনে করতাম যে প্যাসেজ টু ইন্ডিয়া কি একটা এসে। কারণ এই যে একটা স্পিচ ছিল না, ইস্ট ইন্ডিয়া বিল, দ্য স্পিচ অফ ইস্ট ইন্ডিয়া বিল, ওই রকম এই যে ইন্ডিয়ার নাম আছে, আমি মনে করতাম যে এটা এসে। তাহলে 20th সেঞ্চুরির যে কি বলে, আর্লি 20th সেঞ্চুরিতে উপনিবেশিক যারা ছিলেন, তারা এই যে ইন্ডিয়া শাসন করেছেন বা উপমহাদেশ শাসন করেছেন, এই উপমহাদেশের এই শাসনের পটভূমিতে লেখা কি, প্যাসেজ টু ইন্ডিয়া। ইট ইজ a rich exploration of the clash between British colonialism and Indian culture in early 20th century India. তাহলে এটাকে কি বলা হচ্ছে, ইট ইজ আ রিচ এক্সপ্লোরেশন। রিচ কি, সমৃদ্ধশালী, সমৃদ্ধশালী সৃষ্টিকর্ম, ঠিক আছে, সমৃদ্ধশালী সৃষ্টিকর্ম অফ দ্য ক্লাশ বিটুইন ব্রিটিশ কলোনিয়ালিজম, অর্থাৎ এই যে ব্রিটিশ কলোনিয়ালিজম এবং ইন্ডিয়ান কালচার, ঠিক আছে, 20th সেঞ্চুরি যে ইন্ডিয়ান কালচার, এই ইন্ডিয়ান কালচারের মধ্যে যে ক্লাশ, যে সংঘর্ষ, এই সংঘর্ষ নিয়ে লেখা একটা কি রিচ রিচ এক্সপ্লোরেশন বা কি বলে, সমৃদ্ধশালী একটি সৃষ্টিকর্ম হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া। It emphasizes that two cultures are so fundamentally different, but they may never understand each other. মানে আমরা তো জানি ব্রিটিশ কালচার আর আমাদের উপমহাদেশীয় কালচার কতটা আলাদা, ঠিক আছে, এবং বলা হচ্ছে the two cultures are so fundamentally different that they may never understand each other. They may never understand each other. সামান্য বলি, বিভিন্ন আগেকার ইংলিশ মুভিতে দেখতাম যে খেতে বসছে, ঠিক আছে, ডাইনিং এ বসছে, কত এটিকেট, ডাইনিং এ বসে কি করছে, খাচ্ছে, একবার খাচ্ছে, দুইবার করে টাওয়েল দিয়ে মুখ মুছছে, চামচে করে একটু নিয়ে খাচ্ছে, দুইবার করে মুখ মুছতেছে, ঠিক আছে। তো দেখেই তো রাগ ধরছে যে কি করতেছে, 5 মিনিটের ভিতরে ভাত খেয়ে উঠে চলে যায়, তারপরেও কি এক ডিশ, আরে থালের উপর একটু কি নিছে, ওইটুক চামচ দিয়ে খাচ্ছে, তাও 1 ঘন্টা ধরে।
খেয়ে আবার উঠে যাচ্ছে, মানে খাচ্ছে এতটুকু, তাহলে খিদা লাগে না? এই যে বিষয়টা, ঠিক আছে, সব দিক থেকেই তাদের কালচারের সাথে কি আমাদের কালচার আলাদা, অর্থাৎ উপমহাদেশীয় কালচার আলাদা। ঠিক যেন কি দুর্বোধ্য কোনো আদিম গুহার মতো। তারপরে কি আছে, কলোনি। তাহলে এই যে ক্ল্যাশ ছিল, এই ক্ল্যাশের বিষয়গুলো আমরা দেখি, যে কালচারাল ক্ল্যাশ, এই বিষয়গুলো আমরা একটু দেখি। প্রথমে হচ্ছে কি কলোনিয়ালিজম। দ্য নোভেল পোর্ট্রেজ দ্য ব্রিটিশ কলোনিয়াল প্রেজেন্স in India as a dominating force that imposes its culture, values, and governance upon the native population. আর এই যে প্যাসেজ টু ইন্ডিয়া যে নোভেলটা, এই নোভেলটা কি ব্রিটিশ কলোনিয়াল প্রেজেন্সকে কি করেছেন, নিয়ে চিত্রায়িত, যেখানে কি করা হচ্ছে, ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যে ব্রিটিশ শাসন, এই শাসন নিয়ে কিন্তু চিত্রায়িত, এবং দেখানো হচ্ছে যে এই যে তাদের কি ডমিনেটিং ফোর্স, অর্থাৎ আধিপত্য বিস্তারকারী শক্তি হিসেবে, অ্যাজ আ ডমিনেটিং ফোর্স, অর্থাৎ ব্রিটিশরা আমাদের উপরে কি করতো, ডমিনেট করতো। ঠিক আছে, এখানে আমি ইন্ডিয়া না ধরি, আমি হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রেক্ষাপটে বলি, ঠিক আছে। এই যে আমাদের উপর কি করতো, ডমিনেট করতো, আধিপত্য বিস্তারের একটা কি চেষ্টা করতো, ঠিক আছে। এবং কি করতো, চাপিয়ে দিত, জোর করে চাপিয়ে দিত কি তাদের কালচার, তারপরে তাদের যে সোশ্যাল ভ্যালুস আছে, তারপরে তাদের এই যে গভর্নেন্স, সরকারি যে ব্যবস্থা আছে, ঠিক আছে, তাদের লজ, সবকিছুই কি আমাদের উপরে, অর্থাৎ নেটিভ ইন্ডিয়ান পপুলেশন এর উপরে কি চাপিয়ে দিত। দ্য ব্রিটিশ রিগার্ড দেমসেলফ অ্যাজ সুপিরিয়র টু দ্য ইন্ডিয়ানস অ্যান্ড অফেন ট্রিট দেম উইথ কম্প্যাশন অ্যান্ড অ্যারোগ্যান্স। আবার আমরা কি দেখছি, যে যারা ব্রিটিশ ছিলেন তারা কি নিজেদের সর্বোৎকৃষ্ট মনে করতেন, এবং যারা নেটিভ ইন্ডিয়ান বা উপমহাদেশীয় আছেন তাদেরকে কি নিকৃষ্ট হিসেবে তুলনা করতেন, এবং তাদেরকে কম্প্যাশন, সহানুভূতির চোখে দেখতেন, এবং তাদের সাথে কি অ্যারোগ্যান্স শো করতো, ঠিক আছে, তাদের উপরে কি অ্যারোগ্যান্স শো করতো, ঠিক আছে। This dynamic power underlies many interaction between British official and Indian characters. এখন বলা হচ্ছে যে দিস ডাইনামিক পাওয়ার, তাহলে এই ডাইনামিক পাওয়ারটা কি, অর্থাৎ এই যে সেই ডমিনেটিং ফোর্স, এই ডমিনেটিং ফোর্স, অর্থাৎ আমাদের উপরে যে জোর করে তাদের সবকিছু চাপিয়ে দেয়া, আমাদের উপরে জোর করে তাদের সবকিছু চাপিয়ে দেয়া, এই চাপিয়ে দেয়াকেই কি বলা হচ্ছে, এই ডাইনামিক পাওয়ার্স। These dynamic powers underlies many interactions between ব্রিটিশ অফিসিয়াল অ্যান্ড ইন্ডিয়ান ক্যারেক্টার্স, অর্থাৎ এই ডাইনামিক ফোর্স গুলোই কি এই যে ইন্ডিয়ান ক্যারেক্টার এবং এই যে ব্রিটিশ অফিসিয়াল, এই নোবেলের মধ্যে যেসব ব্রিটিশ অফিসিয়াল এবং ইন্ডিয়ান ক্যারেক্টার দেখানো হয়েছে, তাদের মধ্যে কি এই ফোর্স গুলোর যে যথাযথ ব্যবহার, সে ব্যবহারটাও কি দেখানো হয়েছে। যে ব্রিটিশরা কেমন ছিল সেটা দেখা যাচ্ছে ব্রিটিশ অফিসিয়ালদের মাধ্যমে, ইন্টারাকশন, পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। এবং এই যে যে ইন্ডিয়ান ক্যারেক্টার গুলো আছে, কি বলে, আজিজ, তারপর মাহমুদ, এই ক্যারেক্টার গুলো, তারপর নবাব, এই ক্যারেক্টার গুলোর মাধ্যমে কি দেখিয়েছে তাদের ইন্টারাকশনের মাধ্যমে। তারপর কি বলা হচ্ছে, কালচারাল ডিভাইড। দেয়ার ইজ আ প্রোফাউন্ড গ্যাপ, cultural gap between the British and British Indians, manifesting in difference of language, religion, customs, and social norms. একটা প্রোফাউন্ড গ্যাপ দেখানো হয়েছে কিভাবে, এই যে রাইটিংস এর মাধ্যমে, ঠিক আছে। কাদের মধ্যে, ব্রিটিশদের মধ্যে এবং নেটিভ ইন্ডিয়ানদের মধ্যে। কেবলই বললাম, ঠিক আছে, কেবলই বললাম, কারণ আমাদের ধর্মের যেসব রীতিনীতি আর ওদের ধর্মের রীতিনীতি সেম না, ঠিক আছে। ওদের ডাইনিং ম্যানার, আমাদের ডাইনিং ম্যানার কিন্তু এক না। ওদের বাইরে যাওয়ার যে ভঙ্গি, ঠিক আছে, আমাদের বাইরে বেরোনোর ভঙ্গিমা কিন্তু এক না। সব দিক থেকেই কিছু তো মিলবে, কিচ্ছু কিন্তু মিল নাই। এখন নয় আমরা অনেক কিছু ওদের থেকে কি করছি, গ্রহণ করছি, ঠিক আছে, কিন্তু ওদের সাথে মূলত কি আমাদের মোটেও মিল নাই। ওরা খায় সিদ্ধ খাবার, আর আমরা কি খাই, আমরা খাই হচ্ছে মশলাযুক্ত ভুনা খাবার, তরকারি তেল দিয়ে রান্না খাবার, ঠিক আছে।
ওরা খায় কাঠি দিয়ে, চাইনিজদের মতো। আমরা খাই কি দিয়ে? কাঠি দিয়ে বা চামচ দিয়ে। আমরা খাই হাত দিয়ে। যে এই যে উড়ে যায় বকপক্ষী নাটকে, ঠিক আছে, হুমায়ুন আহমেদের যে উড়ে যায় বকপক্ষী নাটক, ওই নাটকে তৈয়ব যে ক্যারেক্টার, তৈয়ব ক্যারেক্টার কি করে? বৈদেশির চামচ দিয়ে খাওয়া দেখে বলে না, ও পুষ্প আমার একটা চামচ দাও, এটা চামচ দিয়ে খাইয়ে দেখি তো কেমন লাগে। তারপরে দুইবার গালে নিয়ে কয়, ধুর, চামচ দিয়ে খামু না, চামচ দিয়ে ভেড়া ছাড়া লাগে, চামচ দিয়ে ভেড়া ছাড়া লাগে, ঠিক আছে। তো কালচার, ওদের কালচারের সাথে আমাদের কালচারের যে গ্যাপ, ঠিক আছে, এই গ্যাপটা কি দেখানো হয়েছে এবং উল্লেখ করেও দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, রিলিজিয়নের ক্ষেত্রে, আর আচার আচরণ, সামাজিক আচার আচরণের ক্ষেত্রে, ঠিক আছে, সোশ্যাল নর্মস এর ক্ষেত্রে, এই সবগুলো ক্ষেত্রে আমরা কি দেখছি? অমিল। ফর এক্সাম্পল, দ্য ব্রিটিশ ফেইল টু আন্ডারস্ট্যান্ড দ্য significance of Hindu-Muslim relations or the religious significance of Malabar caves. মারাবার কেভস, এই মালাবার কেভস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মালাবার কেভস কে ঘিরেই কিন্তু এই যে নোভেল, এই নোভেলটা কি প্লট ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে। তাহলে ব্রিটিশরা আহ, ব্যর্থ হয়, এই যে উপমহাদেশে হিন্দু মুসলমানের যে সম্পর্ক, এটা বুঝতে কিন্তু তারা ব্যর্থ হয় এবং কি করে, তারা উল্টো আরো দাঙ্গা ফ্যাসাদ বাঁধিয়ে দেয় যখন দেখে এরা এক হয়ে কি করছে, ব্রিটিশ দমনের জন্য ভূমিকা পালন করতেছে, তখন কি এই হিন্দু মুসলমানদের মধ্যে কি দাঙ্গা ফ্যাসাদ বাঁধিয়ে দেওয়া হয়। অর দ্য রিলিজিয়াস সিগনিফিকেন্স অফ মারাবার কেভ, অথবা মারাবার কেভের যে কি রিলিজিয়াস সিগনিফিকেন্স, ধর্মীয় গুরুত্ব, সেটার কথা বলছে, লিডিং টু মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কনফ্লিক্টস। এই জিনিসগুলো তারা কিন্তু কি বুঝতে কি হয়, ব্যর্থ হয় এবং তাদের এই ভুল বোঝাবুঝির কারণে এটা কনফ্লিক্টে রূপ নেয়। কনভার্সলি, the Indians often feel alienated and marginalized within their own society under British rules. কনভার্সলি হচ্ছে অপরদিকে যারা নেটিভ ইন্ডিয়ান, তারা কি নিজ দেশে পরবাসী, তারা নিজেদের দেশেই কি বিচ্ছিন্ন হয়ে থাকে, ঠিক আছে, একঘরে হয়ে, ঠিক যেন একঘরে হয়ে, অ্যান্ড মার্জিনালাইজড, প্রান্তিক ভাবে, উইদিন দেয়ার ওন সোসাইটি আন্ডার ব্রিটিশ রুল, অর্থাৎ ব্রিটিশ রুলস এর যে আন্ডারে তারা কি, তারা নিজেদের একদম কি মনে করে, তাদেরও এমন ভাবে তাদের মগজ ধরাই দেয়, তারাও কি নিকৃষ্ট মনে করে নিজেদের, তারাও কি নিকৃষ্ট মনে করে। ইন দিস রেসপেক্ট রনি হেসলুপ কমেন্টস, রনি হেসলপ কে একজন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট, তাই তো, ইনি কি কমেন্ট করে, দ্য ব্রিটিশ আর নেসেসারি টু ইন্ডিয়া, দেয়ার উড সার্টেনলি হ্যাভ বিন ব্লাডশেড উইদাউট দেম। অর্থাৎ এই উক্তির মাধ্যমে বোঝাচ্ছে যে ইন্ডিয়ানরা কত কি ভালগার, কত ইনফেরিয়র, ঠিক আছে, যে এই ব্রিটিশদের খুবই প্রয়োজন, ব্রিটিশদের কি ইন্ডিয়াতে খুবই প্রয়োজন, কারণ কি, তারা খুব কালচারাল অর্গানাইজড, তারা যদি থাকে তাহলে অবশ্যই যত দাঙ্গা ফ্যাসাদ আছে তারা রুখতে পারবে, তারা যদি না থাকে তাহলে এরা দাঙ্গা ফ্যাসাদ করে মরেই যাবে, এমন একটা ভাব, ঠিক আছে, এমন একটা ভাব দেখানো হচ্ছে যে এখানে তাদের প্রয়োজন আছে, তারা যদি না থাকে তাইলে এই উপমহাদেশীরা কি দাঙ্গা ফ্যাসাদ করে কি মারা যাবে, তার মানে তারা কত মহান, কি মহান তারা, যে এখানে তারা শিক্ষা দিতে আসছে, মানবতার শিক্ষা দিতে আসছে, তাই তো। তারপরে কি আছে, রেসিয়াল ডিসক্রিমিনেশন, the novel depicts the pervasive racism and discrimination faced by Indian under British rules. অর্থাৎ এই নোভেলে আমরা দেখছি যে পারভেসিভ রেসিজম, অর্থাৎ এই যে জাতিগত বিদ্বেষ, ঠিক আছে, জাতিগত বিদ্বেষ এবং কি ডিসক্রিমিনেশন, কি বলে, যে কোনো রেফারেন্স ইউজ করতে পারেন, যে কোনো রেফারেন্স ইউজ করতে পারেন সম্পর্কিত, ঠিক আছে, রেফারেন্স ইউজ করলে লেখাটা আরো সুন্দর হয়। হার্ট অফ ডার্কনেস কেন,
অসংখ্য এরকম রাইটিংস এর নাম ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে কোথায় ছিলাম? এই নোবেলের ভিতর কি বর্ণনায় আসছে? রেসিজম অ্যান্ড ডিসক্রিমিনেশন, অর্থাৎ জাতি বিদ্বেষ এবং বৈষম্য। জাতি বিদ্বেষ এবং বৈষম্য, ইন্ডিয়ানদের প্রতি জাতি বিদ্বেষ এবং বৈষম্য, এবং এই বৈষম্য কাদের মাধ্যমে হতো? ব্রিটিশ এবং ব্রিটিশ নিয়ম কানুনের মাধ্যমে, ঠিক আছে। ইন্ডিয়ানস আর ট্রিটেড অ্যাজ ইনফেরিয়র অ্যান্ড আর সাবজেক্ট টু ভ্যারিয়াস ফর্মস অফ ডিসক্রিমিনেশন such as racial profiling, segregation, unequal treatment under the law। অর্থাৎ তাদের লও কিন্তু কি ছিল? ব্রিটিশদের পক্ষে এবং ইন্ডিয়ানদের বিপক্ষে। আইন কি সবার জন্য সমান, কিন্তু তাদের আইনও ছিল কি? ইন্ডিয়ানদের বিপক্ষে। তো বলা হয়েছে যে তাদেরকে তো ইনফেরিয়র হিসেবে দেখানো হতোই, তাদের সাথে ট্রিট করা হতো ইনফেরিয়র হিসেবে, এবং তাদের তাদের ডিসক্রিমিনেশন, তাদের ডিসক্রিমিনেট করা হতো বিভিন্ন ফর্মে। কোন কোন ফর্মে? রেসিয়াল প্রোফাইলিং অর্থাৎ জাতিগত বিদ্বেষ দেখানো হতো, তারপর সেগ্রেগেশন অর্থাৎ তাদেরকে কি এক ঘরে করে রাখা হতো, তাদেরকে এমন ইনফেরিয়র দেখানো হতো যে তোমরা কি দূরে থাকো, ঠিক আছে, তোমরা ব্রিটিশদের থেকে দূরে থাকো। ব্রিটিশদের সার্ভেন্ট করে তাদের কি তৈরি করা হতো, ঠিক আছে। অ্যান্ড আনইকুয়াল ট্রিটমেন্ট, অসমতার একটা বিষয় আসছে, ঠিক আছে। দেখা যাচ্ছে একই একই পাপে একজন সাধারণ কি বলে ইন্ডিয়ানদের যে শাস্তি, একজন সাধারণ ইন্ডিয়ানদের যে শাস্তি পাচ্ছে, সেই তুলনায় একজন ব্রিটিশ কোনো শাস্তিই পাচ্ছে না, ঠিক আছে। This racial prejudice, this racial prejudice fuels resentment and resistance among the Indian population। এবং এই জাতিগত বিদ্বেষ ফুয়েলস, ঠিক আছে। ফুয়েলস মানে এখানে কি বোঝাচ্ছে? প্রেরণা দেয়, ঠিক আছে। ফুয়েলস মানে প্রেরণা দেয় কিসের? রিজেনমেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ক্ষোভ, ক্ষোভ এবং বিরোধিতা। অর্থাৎ যখন আপনি বারংবার, যখন কিনা আপনি বারংবার বাধার সম্মুখীন হবেন, আপনার সব দিক থেকে স্বাধীনতা খর্ব হবে, তখন আপনি কি করবেন? কোনো না কোনো সময় হয়তো সাপের মতো ফোঁস করে উঠবেন, ঠিক আছে। তো এই জাতিগত বিদ্বেষ, তাদের মধ্যে যে জাতি নিয়ে, জাতিবাদ নিয়ে এত রকম ঝামেলা বাঁধাইছে, ঠিক আছে। আস্তে আস্তে এইগুলো তাদের মধ্যে কি প্রেরণা দিছে, তাদের মধ্যে কিসের জন্ম দিছে? এই যে রাগ ক্ষোভ, রাগ ক্ষোভ, ঠিক আছে। আর আস্তে আস্তে রাগ ক্ষোভ ভিতরে যত কি মানে এই যে বেলুনের একদম হাওয়া দেওয়ার মতো, যত হাওয়া দেবেন আস্তে 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 যতটুকু পারে নিবে, নেওয়ার পরে এক সময় না এক সময় আলটিমেটলি ব্লাস্ট হবে। ঠিক মানুষের ক্ষেত্রেও কিন্তু এরকম, মানুষের সহনশীলতা কিন্তু সবারই কিন্তু এক নয়, ঠিক আছে। সইতে 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 কত বছর আর সহ্য করবে? 120, 30, 24 বছর তো সহ্য করছে, আর কত বছর সহ্য করবে? কোনো না কোনো সময় তো কি হুশ করে দাঁড়াইতেই হইতো, ঠিক আছে। এই কারণে এই যে জাতিগত বিদ্বেষ, এই বিদ্বেষগুলো তাদের মধ্যে কি, এই যে নেটিভ ইন্ডিয়ানদের মধ্যে রিজেন্টমেন্ট, ক্ষোভের সৃষ্টি করতো। এবং পরবর্তীতে কি দেখা যায়? পরবর্তীতে দেখা যায় যে একজনের উক্তি, ইস্ট ইজ ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইজ ওয়েস্ট অ্যান্ড নেভার দ্য টুয়াইন শ্যাল মিট। ইস্ট কারা আর ওয়েস্ট কারা? ইস্ট কারা আর ওয়েস্ট কারা? ওয়েস্ট হচ্ছে ব্রিটিশরা, আর ইস্ট হচ্ছে কারা? ইস্ট হচ্ছে ইন্ডিয়ানরা। বলছে ইস্ট ইজ ইস্ট, অর্থাৎ ইস্টার্ন পার্টের মতো, ওয়েস্টার্ন পার্টের মতো, দুইটাই ডিফারেন্ট, দুইটাই ডিফারেন্ট। এই দুইটা কখনো কি এক হতে পারবে না। দুইটা কখনোই কি, দুইটা কালচার কখনোই এক হতে পারবে না। তারপরে কি আছে? কোয়েস্ট, কোয়েস্ট ফর জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, কোয়েস্ট ফর জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি,
এই 2-3 মিনিটের ব্রেকের পরে আবার আসবো। 2-3 মিনিটের ব্রেক, পানির বিরতি। পানির বিরতি শেষ, আমরা আবার শুরু করি। কোয়েস্ট ফর জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। কোয়েস্ট ফর জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, অর্থাৎ জাস্টিস, ন্যায় বিচার ও সমতার কি, সমতার সন্ধান। ঠিক আছে। আচ্ছা, তাহলে শুরু করি। তাহলে ন্যায় বিচার এবং সমতার খোঁজ। Throughout the novel, Indian characters like Dr. Aziz and Mahmood Ali strive for justice and equality in the face of British oppression. আচ্ছা, যেহেতু একটু নেটের প্রবলেম হয়েছিল, তো আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন? আজ একটু নেটের প্রবলেম হয়েছিল, ঠিক আছে। আচ্ছা তাহলে বলি, সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ান ক্যারেক্টার ডক্টর আজিজ এবং মাহমুদ আলীর মতো কি ইন্ডিয়ান যারা ক্যারেক্টার আছেন, তারা কি স্ট্রাইভ ফর অর্থাৎ স্ট্রাগল করেছেন এই যে জাস্টিস এবং ইকুয়ালিটির খোঁজে। তারা কি করেছেন? স্ট্রাগল করেছেন। এই যে ব্রিটিশ অপারেশন, এই অপারেশনের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত প্রতিনিয়ত জাস্টিস এবং ইকুয়ালিটি খুঁজে চলেছেন। ডক্টর আজিজ wrongful acquisition and trial for the alleged assault of Adela Quested symbolize the broader struggle of India against the unjust colonial laws and institution. আমরা জানি যে মারাবার কেভের মধ্যে একটা ঘটনা ঘটে। আসলে ঘটনা ঘটে না, ঘটনার মানে কি হয়, কি বলা হয়, মানে মিথ্যা ঘটনা আর কি সাজানো হয় এক প্রকার, ঠিক আছে। তো এই যে ডক্টর আজিজ, এই ক্যারেক্টারের বিরুদ্ধে মিথ্যা যে মামলা আনা হয়, তার উপরে যে কি করা হয়, দোষ চাপানো হয় যে সে অ্যাডেলা কোয়েস্টেড কে কি করেছে, রেপ করেছে, ঠিক আছে। হ্যাঁ, ঘটনার জন্ম দেয়া হয়, ঠিক আছে, যে অ্যাডেলা কুইস্টেড কে সে রেপ করেছে। এই যে বিষয়টা তার উপরে যে মিথ্যা মামলা দেয়া হয়, অ্যান্ড ট্রায়াল ফর অ্যালিজড অ্যাসাল্ট, এবং তথাকথিত মামলার জন্য তার যে বিচার করা হয়, ঠিক আছে। অ্যাডেলা কুইস্টেডের রেপের জন্য, মানে রেপ করার যে অভিযোগ, এই জন্য তার উপর যে কি মিথ্যা মামলা করা এবং যে বিচার, এই বিচার যে প্রক্রিয়া, এটা কিন্তু কি সিম্বলাইজ করে, দ্য ব্রোডার স্ট্রাগল অফ ইন্ডিয়ান এগেনস্ট আনজাস্ট কলোনিয়াল লস অ্যান্ড ইনস্টিটিউশন। অর্থাৎ এই যে যেটা দেখানো হচ্ছে ডক্টর আজিজের মাধ্যমে, সেটা কি, সেটা হচ্ছে এই যে আনজাস্ট কলোনিয়াল যে ল গুলা ছিল, ঠিক আছে, কলোনিয়াল আইন এবং আইন সম্পর্কিত যেসব প্রতিষ্ঠান ছিল, অর্থাৎ বিচারালয়, ঠিক আছে, বিচারালয়, এই প্রতিষ্ঠানগুলোর যে কি বলে,
প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যে কি বলে, আসলে ভাষাটা মনে হচ্ছে না, স্ট্রাগল, ঠিক আছে। এই প্রতিষ্ঠান গুলোর বিরুদ্ধে যে স্ট্রাগল, সংগ্রাম, কেননা কারণ এই প্রতিষ্ঠানগুলো, এই যে বিচারালয়ে যাওয়া হচ্ছে, ওইখানে কিন্তু কি করা হচ্ছে, ফাঁসানো হচ্ছে যে না, অ্যাডেলা কোয়েস্টেড রঙের উপরে, ঠিক আছে, বর্ণের উপরে। অ্যাডেলা কোয়েস্টেড কি, গোরা পাবলিক, গোরা পাবলিক, গোরা বুঝেন তো, ফর্সা, তার মানে হোয়াইট, আর আমরা তো ব্ল্যাক, তার মানে কি হোয়াইট পিপুলের কোনো দোষই নাই, ঠিক আছে। এবং ব্ল্যাক পিপুল, ব্ল্যাক পিপুলদের কি, আমরা কিন্তু ব্ল্যাক, ঠিক আছে, যত ফর্সাই হই না কেন আমরা কিন্তু ব্ল্যাকের পর্যায়ে পড়ি, ঠিক আছে। তো এই যে আমরা যারা ব্ল্যাক আছি, তাদেরকে কি সব দোষ আমাদের, আমরা ইনফেরিয়র, কারণ এখানে কিন্তু কোনো প্রমাণ ছিল না। অ্যাডেলা কুয়েস্টেডের এই যে পুরো ধারণার উপরে সে কি করে, ধারণার উপর থেকেই সে এই যে মিথ্যা মামলাটা আনে, ঠিক আছে, কিন্তু তার কিন্তু কোনো প্রমাণ ছিল না, তারপরেও কিন্তু আজিজকে কি যথেষ্ট হেনস্থার শিকার হতে হয়। এই জন্যই বলা হচ্ছে যে ইন্ডিয়ান যারা আছেন, নেটিভ ইন্ডিয়ান, তাদের এই যে স্ট্রাগল সমতার বিরুদ্ধে, তারপরে ন্যায় বিচারের আহ, খোঁজে, ঠিক আছে, এই যে অসমতা এবং কি বলে অন্যায় অবিচার, এর বিরুদ্ধে তাদের যে এই যে অন্যায়কে প্রতিহত করার চেষ্টা, এবং যে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে যে নিজেকে খুঁজে চলা, ন্যায় পাওয়ার চেষ্টা করা, এইগুলোই কিন্তু কি ডক্টর আজিজের এই মিথ্যা মামলার ঘটনার মধ্যে দিয়ে দেখানো হয়েছে। দেন the quest for justice becomes a central theme in the narrative, highlighting the inherent injustice of colonial rule. এবং এই যে প্রতিনিয়ত প্রতিনিয়ত দ্য কোয়েস্ট ফর জাস্টিস, এই যে জাস্টিস খুঁজে বেড়ানো, ঠিক আছে, ন্যায় বিচার খুঁজে বেড়ানো, এই ন্যায় বিচার খুঁজে বেড়ানো কি এই নোভেলের একটা সেন্ট্রাল থিম, এবং এটাও হাইলাইট করে দ্য ইনহিরেন্ট ইনজাস্টিস অফ কলোনিয়াল রুল, অর্থাৎ উপনিবেশিক যে আইন কানুন ছিল, সেখানেও কি যথেষ্ট ঘাবলা ছিল, ঠিক আছে। ফ্রেন্ডশিপ অ্যান্ড বিট্রেয়াল, ফ্রেন্ডশিপ অ্যান্ড বিট্রেয়াল, আমরা দেখি যে সমগ্র নোভেলের মধ্যে কিন্তু যে ব্রিটিশরা ইন্ডিয়ানদের উপরে যে অত্যাচার, মানে যত নেগেটিভ সাইড আছে, ঠিক আছে, ওইগুলা তো প্রদর্শন করছে, বাট এর পরেও কিছু কিছু অফিসিয়াল আছে যারা কি ছিল, যারা কিন্তু মানে ভালো ছিল। তো এদের সাথে কিন্তু যারা মানে হাতে গোনা কয়েকজন ভালো ক্যারেক্টার আছেন, তাদের সাথে কিন্তু যারা ইন্ডিয়ান আছে তাদের কি ফ্রেন্ডশিপ, একটা রিলেশনশিপ দেখানো হয়েছে। যেমন এই যে ফিল্ডিং নামের একজন ক্যারেক্টার আছেন, ঠিক আছে, ফিল্ডিং এর সাথে ডক্টর আজিজের ভালো সম্পর্ক আছেন। তারপরে আহ, এই যে রেপের মিথ্যা মামলার আগ আগ পর্যন্ত অ্যাডেলা কুয়েস্টেডের সাথে আজিজের ভালো সম্পর্ক ছিল। আর তারপরে হচ্ছে কি বলে, অ্যাডেলা কুয়েস্টেডের যে অ্যাডেলা কুয়েস্টেড না, রনি হেজলফ, হেজলফের যে মা মিসেস মুর, এই মিসেস মুরের সাথেও কিন্তু মানে তিনি একজন বয়স্ক মহিলা, তারপরেও কিন্তু তার সাথে ডক্টর আজিজের খুব ভালো একটা কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ঠিক আছে। এই কারণে আমরা ফ্রেন্ডশিপ দেখি, আর একটু বিট্রেয়াল কি বলছে, amidst the tension between the two culture, অর্থাৎ এই যে দুইটা কালচার, এই দুইটা কালচারের মধ্যে কি যে টেনশন, যে উত্তেজনা, এই উত্তেজনার ভেতরেও আমরা কি দেখি, দেয়ার আর মোমেন্টস অফ জেনুইন কানেকশন অ্যান্ড ফ্রেন্ডশিপ বিটুইন ইন্ডিভিজুয়াল। সমগ্র ব্রিটিশ কিন্তু বলা হয়নি, ইন্ডিভিজুয়াল ব্রিটিশ অ্যান্ড ইন্ডিয়ান ক্যারেক্টার্স, তার মানে দুইটা যে কালচার, এই কালচারের মধ্যে এত ঝামেলা থাকা সত্ত্বেও, ঠিক আছে, বিভিন্ন বিষয়ে নানান উত্তেজনা থাকা সত্ত্বেও, কিছু কিছু বলছে দেয়ার আর মোমেন্টস অফ, অর্থাৎ সামান্য কিছু অল্প বিস্তর যে জেনুইন কানেকশন, সেই জেনুইন কানেকশন কিন্তু আমাদের সামনে উঠে আসে। জেনুইন কানেকশন, ফ্রেন্ডশিপ, সেটা কাদের মাধ্যমে, এই যে যারা ইন্ডিভিজুয়াল ব্রিটিশ আছে, ধরুন এই যে ফিল্ডিং, মিসেস মুর, এদের মাধ্যমে, ঠিক আছে। However, these relationships are often strained by the broader societal forces such as racial prejudice, colonial power dynamic, অর্থাৎ
এই যে ফ্রেন্ডশিপের এই যে রিলেশনশিপ গুলো, ঠিক আছে, এই যে একটা ফ্রেন্ডশিপ ভাব আছে কিছু কিছু ইন্ডিভিজুয়াল এবং ইন্ডিয়ান ক্যারেক্টারের ভিতরে, এই যে রিলেশনশিপ গুলা কি করা হতো, এই রিলেশনশিপ গুলার মধ্যে এক প্রকার চাপ লক্ষ্য করা যেত, সেটা হচ্ছে এই যে রেশিয়াল প্রিজুডাইস, অর্থাৎ এই যে সামাজিক যে সরি জাতিগত বিদ্বেষ এবং উপনিবেশিক যে শক্তি, এই শক্তির দ্বারা কি ছিল, এই শক্তির দ্বারা এই তাদের ফ্রেন্ডশিপ রিলেশন প্রভাবিত ছিল। এই যে কলোনিয়াল পাওয়ার, তারপরে যে রেশিয়াল প্রিজুডাইস, এগুলোর দ্বারা কি প্রভাবিত ছিল। কেননা যখন কিনা অ্যাডেলা কোয়েস্টেড কি বলে ডক্টর আজিজের উপর এই যে মিথ্যা মামলা আনে, তখন আজিজকে যারা ফ্রেন্ড হিসেবে দেখতো, যে ব্রিটিশরা, তারাও কিন্তু মানে খুবই ভালো ফ্রেন্ড হিসেবে দেখতো, তারাও কিন্তু আজিজকে তখন কি ফ্রেন্ড লিস্ট থেকে ব্লক করে দেয়, ঠিক আছে, ফ্রেন্ড লিস্ট থেকে ব্লক করে দেয় এবং তাকে ঘৃণার চোখে দেখতে শুরু করে, ঠিক আছে। এই কারণে বলা হচ্ছে যে তাদের যে রিলেশনশিপ বা ফ্রেন্ডশিপের যে রিলেশনশিপ, এটা কি এই যে রেশিয়াল প্রিজুডাইস এবং কলোনিয়াল পাওয়ার দ্বারা প্রভাবিত ছিল। যে বন্ধু আছে ঠিক আছে, কিন্তু আগে আমার কলোনিয়ালিজম আগে, ঠিক আছে। The betrayal of Dr. Aziz by Adela Quisted serves as a poignant example of how cultural misunderstanding and prejudices can rupture even the most sincere relationship. The most sincere relationship, যে কথাটা বললাম, এই যে ফিল্ডিং এর মতো ক্যারেক্টার, মিসেস মুরের মতো ক্যারেক্টার, আজিজের এই ঘটনায় সত্যতা প্রমাণ হওয়া তো দূরের কথা, আজিজের এই ঘটনার কারণে কি হয়, তারপরে যে মিথ্যা মামলা আনা হয়, এই কারণেই কিন্তু তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, ঠিক আছে, দূরত্ব তৈরি করে ফেলে, ঠিক আছে। এই কারণে বলছে যে আজিজের উপরে মিথ্যা মামলা যে আনা হয়, এটা serves as a poignant example of how cultural misunderstanding, poignant example কি, মর্মস্পর্শী, ঠিক আছে, যেটা মর্মকে স্পর্শ করে, আমাদের বিবেককে নাড়া দেয়, ঠিক আছে। A poignant example of how cultural misunderstanding অর্থাৎ এই যে কালচারাল যে ভুল বোঝাবুঝির যে বিষয়টা, ঠিক আছে, এটা কি করে র্যাপচার দুইটা কালচারের মানুষকে বিচ্ছিন্ন করে ফেলে। এমনকি বলা হচ্ছে যাদের মধ্যে ভালো সম্পর্ক আছে দুইটা কালচারের মানুষ, তাদেরকেও বিচ্ছিন্ন করে ফেলে। যেমন আজিজের এই ঘটনার জন্য মিসেস মুর কি মন্তব্য করে, আই এম অ্যাফ্রেড আই হ্যাভ মেড আ মিস্টেক, অর্থাৎ সে ভীত, আজিজকে নিয়ে সে কি ভীত, যে এমন একটা লোকের এমন একটা লোকের সাথে আমি বন্ধুত্ব করেছি, ঠিক আছে। মিসেস মুরের যে চিন্তা ভাবনা যে এমন একটা লোক যে রেপিস্ট, তার সাথে কিনা আমি কি বন্ধুত্ব করেছি। কনক্লুশনটা পড়ে নিবেন। পরের প্রশ্ন কিন্তু কি প্যাসেজ টু ইন্ডিয়া থেকে, দ্য সিগনিফিকেন্স অফ মারাবার কেভ, দ্য সিগনিফিকেন্স অফ বা অ্যালিগরিক্যাল সিগনিফিকেন্স যাই বলেন না কেন, অফ মারাবার কেভ, ঠিক আছে। দ্য মারাবার কেভস আর ইম্পর্টেন্ট in the novel Passage to India. It is Mrs. Moore and Adela Quisted's visit to these caves that develops the plot and creates all the excitement of this novel. তাহলে সিগনিফিক্যান্টলি কিন্তু মারাবার কেভ কি বলে এই প্যাসেজ টু ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট, কারণ এই মারাবার কেভকে ঘিরেই কিন্তু যে টোটাল প্লটটা আবর্তিত। বলা হচ্ছে যে ইট ইজ মিসেস মুর অ্যান্ড অ্যাডেলা কোয়েস্টেড ভিজিট, কারণ এই যে অ্যাডেলা কোয়েস্টেড এবং এই যে মিসেস মুরের এই যে মারাবার কেভের মধ্যে যে যাত্রা, এই যাত্রার কাহিনী দিয়েই কিন্তু প্লটটা ডেভেলপ করা হয়েছে, ঠিক আছে। এবং কি বলছে, অ্যান্ড ক্রিয়েটস অল দ্য এক্সাইটমেন্ট অফ দিস নোভেল, এবং এইখান থেকেই কিন্তু সমস্ত কি এক্সাইটমেন্ট শুরু হয়েছে, সমস্ত উত্তেজনার শুরু কিন্তু এখান থেকেই, ক্লাইম্যাক্স কিন্তু এখান থেকে আস্তে আস্তে শুরু হচ্ছে। ভ্যারিয়াস ইন্ডিভিজুয়ালস রিয়াকশন টু দিস কেভস হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ক্যারেক্টার,
এই যে অ্যাডেলা কোয়েস্টেড এবং মিসেস মুর কিন্তু এই যে কি বলে মালাবার কেবে যায়, এদের সাথে কিন্তু আরো কিছু কি লোক থাকে, যেমন ডক্টর আজিজ থাকেন, তারপরে ফিল্ডিং থাকেন, আরো কিছু ব্রিটিশ পার্সন